হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। যেই ফুলশয্যার ঘরে এখন ঋতিকার বধূবেশে বসে থাকার কথা ছিল, সেখানে এখন বসে আছে তারই প্রিয় বন্ধু অনন্যা। পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা হয়েছিল ঋতিকা আর রেহানের। রেহান হল অনন্যা আর ঋতিকার আর এক বন্ধু, রেহানার বড় দাদা। রেহানার জন্মদিনে এসেছিল অনন্যা আর ঋতিকা। সেখানেই ঋতিকাকে পছন্দ হয় রেহানের, তারপর ফ্যামিলিকে পাঠায় বিয়ের কথাবার্তা বলতে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের দিন হঠাৎ ঋতিকা পালিয়ে যায় আর তার পরিবর্তে এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হয় অনন্যা আর রেহানের। অনন্যা এখন পুষ্পসজ্জিত বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। বিএসসি থার্ড ইয়ারে কেমিস্ট্রিতে অনার্স করছিল মেয়েটা। বিয়ের কারণে ওর জীবনটাই শেষ হয়ে গেল। পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ দরজা খুলে ভিতরে ঢোকে। অনন্যা তো ভয়ে তটস্থ হয়ে আছে। বাবার পরে এই মানুষটাকে যে বড্ড ভয় পেত, আজ সেই কিনা ওর স্বামী। ভাবলেই শিউরে উঠছে অনন্যার গোটা শরীর। রেহান এসে বিছানার একপাশে বসে। অনন্যার হৃদগতি যেন হঠাৎ করেই বেড়ে গেছে। রেহান, তোমার বন্ধু কোথায় অনন্যা? এরকম একটা প্রশ্ন রেহানের কাছ থেকে আশা করেনি অনন্যা, তাই মাথা থেকে ওড়নাটা সরিয়ে রেহানের দিকে তাকায়। রেহান, তোমাকে একটা প্রশ্ন করেছি আমি। রীতি কোথায়? অনন্যা, আমি জানি না। রেহান, তোমার প্রিয় বন্ধু যে তোমাকে ছাড়া এক মিনিটও চলতে পারে না, সে কোথায় গেছে? সত্যিই তোমাকে বলে যায়নি? অনন্যা, না, আমাকে বলেনি। রেহান, ঠিক আছে, তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো। অনন্যা, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? রেহান, পাশের রুমে। অনন্যা, প্লিজ আপনি এই ঘর থেকে যাবেন না, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। রেহান, এখন ঠিক কতটা ঠান্ডা পড়েছে সেই আইডিয়া তোমার আছে? নিচে শুয়ে আবার শরীর খারাপ করবে, তখন সবাই বলবে বর বুকে বিছানা জায়গা দেয়নি। অনন্যা, কিন্তু আপনি যাবেন না? আমি একা ঘুমাতে পারি না, ভয় লাগে। রেহান, আর ইউ ক্রেজি? অনার্স থার্ড ইয়ারে পড়া মেয়ে ভূতে ভয় পায়? অনন্যাকে মাথা নিচু করে থাকতে দেখে বিরক্ত হয় রেহান। রেহান, ঠিক আছে, আমি সোফায় ঘুমাচ্ছি। অনন্যা খুশি হয়, একটা ধন্যবাদ জানিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিন্তু মুশকিল হয়, ও একা একা শাড়ি পরতে পারে না। তাই কোনোরকমে শাড়িটা পেঁচিয়ে ভয়ে ভয়ে রুমে আসে। এসে রেহানকে ঘুমিয়ে পড়তে দেখে অনেকটা শান্তি পায় ও। এসে গুটিসুটি মেরে গায়ে কম্বলটা টেনে ঘুমিয়ে পড়ে। রেহান, অনন্যা কি ঘুম থেকে উঠেছে? রেহানের উদ্দেশ্যে কথাটা বলেন রেহানের মা সোনালী চ্যাটার্জি। রেহান, না মা, এখনও ঘুমাচ্ছে, কালকে অনেক রাত অবধি কেঁদেছে মেয়েটা, এখন ডেকো না ওকে। সোনালী, সেটাই তো স্বাভাবিক, ওর এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আর রেহান, তোমাকে একটা কথা বলি শোনো, অতীতে কি হয়েছে ভুলে যাও। অনন্যা, তোমার বর্তমান আর ভবিষ্যৎ। অতীতকে মনে রেখে বর্তমানকে কষ্ট দিয়ে ভবিষ্যৎকে নষ্ট করো না। রেহান, চেষ্টা করব। অনু একটা লাল রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে ডাইনিং রুমে প্রবেশ করে। রেহানা, ওই তো মা, অনু চলে এসেছে। সোনালী, অনু কি রে? ও এখন তোর বৌদি হয়, বৌদি বলে ডাকবি। এসো অনন্যা, বসো এখানে। অনন্যা, আমি আপনাকে হেল্প করি সার্ভ করতে। সোনালী, এখন তোমাকে কিচ্ছু করতে হবে না, সময় এলে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। রেহানা, বস বস, আমার দাদাভাই এর পাশে বস। অনন্যা চোখ পাকিয়ে রেহানার দিকে তাকায়। রেহানা মুখ বাঁকিয়ে চেয়ার টেনে জোর করে অনন্যাকে রেহানের পাশের চেয়ারে বসিয়ে দেয়া। সবার খাওয়া হয়ে গেলে অনন্যা বাসনগুলো নিয়ে যায়। সোনালী, কি করছো? আমাকে দাও, তোমাকে করতে হবে না। অনন্যা, এটা অন্তত আমাকে করতে দিন, না হলে আমার নিজেরই খারাপ লাগবে। সোনালী, ঠিক আছে, করো। কলিং বেলের আওয়াজ শুনে সোনালী দেবী রেহানার উদ্দেশ্যে বলে দরজাটা খুলে দেওয়ার জন্য। রেহানা তো দরজা খুলেই অবাক হয়ে যায়। রেহানা, তো তোরা? সোনালী, কে এসছে রে? রেহানা, মা, ভাইয়া এসেছে। আর সোনালী দেবী রান্নাঘর থেকে এসে দেখে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে ওনার ছোট ছেলে রোহন আর ঋতিকা। রোহন, মা, আমরা বিয়ে করেছি। সোনালী, খবরদার আমাকে মা বলে ডাকবি না, এখনই বেরিয়ে যা এখান থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। রোহন, মা, বিশ্বাস করো। সোনালী, কি বিশ্বাস করব রে? লোকে কি বলবে? বড় দাদার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়েই পালিয়ে গেছে। ছোট ভাই কি জবাব দেব আমি তোর দাদাকে? সোনালীর চিৎকার শুনে রেহান আর অনন্যাও উপস্থিত হয়ে গেছে। অনন্যা তো ঋতিকাকে দেখে বিস্ময়ের চরম পর্যায়ে, আর রেহান চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রোহন, দাদাভাই, বিশ্বাস কর, আমি রীতিকে 2 বছর ধরে ভালোবাসি।
আমি ওকে ছাড়া বাঁচব না। রেহান, ওকে নিয়ে ঘরে যা, রোহন বাকি কথা পরে হবে। নিজের শাড়িগুলো সুটকেস থেকে বের করে আলমারিতে রাখছিল অনন্যা, তখনই পিছন থেকে কেউ ওর চোখ টিপে ধরে। ও ভালো করেই বুঝতে পারে এটা কে। অনন্যা, ছাড় আমাকে, তোর সাথে আমার কোনো কথা নেই। ইতিকা, প্লিজ বন্ধু, আমাকে ভুল বুঝিস না। অনন্যা, কেন এমন করলি তুই ঋতু? জানিস রেহান দা কতটা কষ্ট পেয়েছে? ইতিকা, এটা কি রে? তুই তোর বরকে দাদা বলছিস কেন? অনন্যা, আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। ইতিকা, তুই তো জানিস আমি রোহনকে ভালোবাসতাম, কিন্তু আমি এটা জানতাম না রোহন রেহানার ছোট দাদা। সেটা আমি বিয়ের দিনই জেনেছি। আর তোকে কেন আমি পালিয়ে যাওয়ার বিষয়টা বলিনি জানিস? কারণ আমি যদি আগে থেকে বলে দিতাম তাহলে তুই কখনোই রেহান দাকে বিয়ে করতে রাজি হতিস না। অনন্যা, আমাকে একবার বলে দেখতে পারতিস। ইতিকা, আরে ভাই, আমি যদি বলে দিতাম তুই কি তোর ভালোবাসা পেতিস? এমন কেন রে? তুই রেহান দাকে ভালোবাসিস, সেটা মুখ ফুটে একবার বলতে পারতিস তুই। আমি বাকিটা ম্যানেজ করে নিতাম। অনন্যা, তুই জানলি কি করে? ইতিকা, সেই ছোট্টবেলা থেকে তোকে দেখে আসছি অনু, তোর মনের কথা পড়তে আমার বেশি সময় লাগে না। আমার কথা ভেবে তুই তোর ভালোবাসাকে মাটি চাপা দিয়ে দিচ্ছিলি। অনন্যা, উনি যে তোকে ভালোবাসেন ঋতু। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রেহান, তখনই রোহন ওর পাশে এসে দাঁড়ায়। রেহান ঘুরে তাকা। রোহন রেহানের দুটো হাত ধরে। রোহন, আমাকে ক্ষমা কর দাদাভাই, আমি নিজের সুখকে দেখতে গিয়ে তোর সুখটা কেড়ে নিয়েছি। রেহান, দেখ রোহন, তুই আমাকে একবার মুখ ফুটে বলতে পারতিস। আমি আগে জানলে এর মধ্যে কখনোই অনন্যাকে আসতে দিতাম না। তোদের এই একটা ভুলের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। রোহন, কেন দাদাভাই তুই পারবি না অনন্যাকে ভালোবাসতে? তুমুল বর্ষণের পরে প্রকৃতি এখন শান্ত। গ্রামের বাড়িতে ঝুমুরদের বিশাল জমিদারি। দোতলা বিশিষ্ট বেশ বড় একটা বাড়ি তাদের। পুরনো আমলের জমিদার বাড়িটার বাহিরে চাকচিক্য না থাকলেও ভেতরে বেশ সুন্দর। বাড়ির বাহিরে বিশাল উঠান, তার বামপাশ ঘেঁষে একটা বড় পুকুর। এখন চাঁদনি রাত, পুকুর ঘাটে বসে আনমনে আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে ঝুমুর। বড় বড় নারিকেল গাছে ঘেরা পুকুরে নারিকেল পাতার ফাঁক গলে গলে পড়ছে চাঁদের আলো। বেশ অনেকক্ষণ কান্নার পরে এখন কিছুটা শান্ত সে, তবুও বুকের ঘন ঘন উঠানামাগুলো ভিতরের অস্থিরতার জানান দেয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বোধগম্য হল না তার। হঠাৎ কোনো কিছুর আওয়াজ পেয়ে ঝুমুর শান্ত হয়ে গেল। সতর্কতার সাথে চারদিকে দৃষ্টিপাত করল। তার মনে হচ্ছে তাকে কেউ দেখছে, কিন্তু বাড়িতে তো কোনো পুরুষ সদস্য নেই। ভাবতেই বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল। নাক পর্যন্ত বড় ঘোমটা দিয়ে শাড়ির বাকি আঁচল মুখে চেপে ধরে ঘুরে দাঁড়াতেই মনে হল নারকেল গাছের পিছন থেকে কেউ একজন লম্বা লম্বা পা ফেলে দ্রুত সরে গেল। ঝুমুর দমে যায়। ভয় আর অস্থিরতা তাকে জেঁকে ধরে। রাত এখন কয়টা সে জানে না, তবে মাগরিবের আজান পড়েছে অনেকক্ষণ। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, সবাই হসপিটালে, আর সে আহাম্মকের মতো এখানে বসেছিল, তাও এতক্ষণ। এসব ভাবতে ভাবতেই গলা শুকিয়ে কাঠ। বুকের ভিতর ড্রিম ড্রিম করে শব্দ হচ্ছে। দ্রুত পা ফেলে সে কিছুটা দৌড়ের মতো করেই স্থান ত্যাগ করে। ঝুমুরের একমাত্র ফুফু আদিবা খান তার ছেলে ফায়াজ আর ফারিয়াকে নিয়ে উপস্থিত হয় খান ভিলায়। বিয়েতে দাওয়াত থাকলেও ভাইয়ের উপর প্রচণ্ড ক্ষেপে ছিলেন তিনি। বাচ্চা মেয়েটার বিয়ের কথা শুনে রাগে ক্ষোভে মাথা ফেটে যায় তার। রাগ আর জেদের বসে ভাইকে কঠিন কিছু কথা শুনিয়ে ফোন কেটে দেয়। কিন্তু পরের ফোন কলটি যে এত বড় দুঃসংবাদ বয়ে আনবে ঘুণাক্ষরেও টের পাননি তিনি। আদিবা খান ঘরে ঢুকেই হু হু করে কেঁদে দেয়। শেষবার যাওয়ার সময় আব্দুর খান তাকে বুকে জড়িয়ে ধরে কত আহ্লাদ করে বলেছিলেন, তোর এই ভাই তোর জন্য অপেক্ষায় থাকবে। কি কথাটা মনে পড়তেই বুক ভারী হয়ে আসে তার। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে ভাইয়ের রুমে যায়। সাফিয়া বেগম তখন শান্তা, মিম, মেহেরিমাকে নিয়ে খতমে তাহলিল পড়ায় ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত ব্যক্তির মাগফিরাত ও জীবিতদের বিপদ আপদ রোগবালাই হতে মুক্তির পাওয়ার জন্য এই কালেমা 1,25,000 বার পড়াকেই বলা হয় খতমে তাহলিল। আদিবা তড়িঘড়ি করে নিজেও তাদের পাশে বসে। তাকে দেখেই সাফিয়া বেগম শব্দ করে কেঁদে উঠে। আদিবা খান জাপটে ধরে সাফিয়াকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না, আল্লাহ যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন। সাফিয়া বেগম খসকসে গলায় বললেন, আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে গো আপা, আমি কি করব বলেন? চুপ, কিচ্ছু শেষ হয়নি, দোয়া করতে থাক, আল্লাহ যেন আমাদের সংসারটা পরিপূর্ণ করে রাখে। ফারিয়া বেশ অনেকক্ষণ ধরে ঝুমুরকে খুঁজে চলেছে। বড় মামি রান্নাঘরে টুকটাক কাজ করছে, আর ছোট মামি শান্তাদের নিয়ে দোয়ার আসর বসিয়েছে। তাহলে ঝুমুরটা কই গেল?
ভাবতে ভাবতে একে একে দোতলার সবগুলো রুম খুঁজল। কোথাও না পেয়ে হতাশ ভঙ্গিতে গিয়ে ফায়াজের পাশে বসল। ফোন ঘাটাঘাটি বন্ধ করে ফায়াজ ফারিয়ার দিকে তাকায়। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, মন খারাপ? তুই জেনে কি করবি হু? ফায়াজ বিরক্ত হয়। পরপর আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করে। ফায়াজের হেয়ালিপনা সহ্য হয় না ফারিয়ার। সে ফায়াজের মুখ বরাবর হাত এনে তুড়ি বাজায়। ফায়াজ তাকাতেই ফারিয়া এক ভ্রু খানিকটা উঁচু করে বলল, বুঝলি না তো? ফায়াজ মাথা নাড়ায়, সে বুঝেনি। ফারিয়া মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, বুঝবি কিভাবে? এসব বুঝতে হলে মাথায় ঘিলু থাকা লাগে। তুই তো আবার চর্মরোগের ডাক্তার, মানুষের ব্রণওয়ালা মুখ ছাড়া ডানে বামে কিছুই দেখিস না। নিজের বক্তৃতা শেষ করে ফারিয়া অ্যাটিটিউড নিয়ে যেই না উঠতে নিবে তখনই বেনির আগায় টান খায়। ক্ষুব্ধ দৃষ্টিতে সে তাকায় ফায়াজের দিকে। কড়া গলায় হুঙ্কার ছেড়ে বলে, ছাড় বলছি হতচ্ছাড়া। ফায়াজ শব্দ করে হেসে উঠে। ফারিয়ার বেনিটাকে হাতে পেঁচাতেই ফারিয়া ধপাস করে সোফায় বসে পড়ে। ফায়াজ হেয়ালি সুরে বলে, কি জানি বলছিলি? আমার মাথায় ঘিলু নেই তাই না? তোর মাথায় তো খুব ঘিলু আছে, তাই তো প্রতিবছর আমাকে আর মাকে স্কুলে গিয়ে বসে থাকতে হয় যেন তোকে প্রমোশন দিয়ে পরের ক্লাসে উঠায়। এবার যেন কয় সাবজেক্টে ফেল এসেছে। ফারিয়ার মুখ অপমানে থমথমে হয়ে যায়। এই পড়াশোনার জন্য সে একটু ভাব নিয়ে কথাও বলতে পারে না। দুনিয়াতে কোথাও তার সম্মান নেই ভাবলেই হাত পা ছড়িয়ে কাঁদতে মন চায়। ধ্যাত ই বলে এক প্রকার দৌড়ে পালিয়ে যায় সে। ফারিয়ার গমন পথে তাকিয়ে শব্দ করে হেসে উঠে ফায়াজ। আজকের সকালটা খুবই সুন্দর। আকাশ পরিষ্কার। সারি সারি মেঘের ভেলাগুলো ভেসে যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর লাগে ঝুমুরের। একটু আগেই হসপিটাল থেকে রায়হান ফোন দিয়েছে। জানায় আব্দুর খান এখন বিপদমুক্ত। অনেক বেশি হাইপার হওয়াতে মন মস্তিষ্কে দারুণভাবে চাপ পড়েছে, যার দরুন শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর সাথে এও বলেছে তিনি একটু ঝুমুরকে দেখতে চান। ঝুমুর খুশি তখন দেখে কে? আনন্দে আত্মহারা হয়ে 2 রাকাত শোকরানার নামাজও পড়েছে। কিছুক্ষণ বাদেই রবিনের সাথে বের হবে ঝুমুর। কাল থেকে বাবাকে দেখার জন্য তার মন উচাটন হয়ে আছে। নরম সাদা রঙা সুতি হিজাব পরে নিচে নামে সে। উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করা। বাবার জন্য সে নিজ হাতে পায়েস রান্না করে নিয়ে যাবে। রান্নাঘরের দিকে যেতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মেঝেতে যে পানি ছিল তা খেয়াল করেনি ঝুমুর। উল্টাপাল্টা পা ফেলতে গিয়ে পিছলে ধপাস করে মেঝেতে পড়ে যায়। সাথে সাথে গলা ফাটিয়ে চিৎকার করে উঠে, বুলি ছাড়ে, ওমাগো আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। ফায়াজের তখনও ঘুম চোখে। চিৎকারের শব্দে তার ঘুম আচমকা ভেঙে যায়। ভারী বিরক্ত হয় সে। এই জন্যই এখানে আসতে ইচ্ছে করে না তার। কানের উপর আরেকটা বালিশ চাপাতেই মনে পড়ল তার দরজার সামনে কে এমন ষাঁড়ের মতো চিল্লিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল, তা একবার দেখা প্রয়োজন। ছোট ছোট কদমে এসে শব্দহীনভাবে দরজা খুলতেই দৃশ্যমান হয় ঝুমুরের মায়াবী মুখশ্রী। স্তব্ধ হয়ে যায় ফায়াজ। প্রায় 4 বছর পরে দেখছে সে ঝুমুরকে। কিশোরীতে পদার্পণ করা ছোট্ট ঝুমুর এখন আর ছোট নেই। ফায়াজ একপেশে হাসল, গুন গুন করে গাইল, মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না গি।